শুরু করছি কোঅর্ডিনেশন কম্পাউন্ডসের চ্যাপ্টার। বোর্ড এক্সামগুলোতে সেটা সিবিএসই হোক বা আইএসসি হোক বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন হোক, তাতে এখান থেকে 3 নম্বর আসে। কিন্তু শুধু এইটুকু দিক দিয়ে বিচার করলে এন্ট্রান্স পরীক্ষাগুলোতে গুরুত্ব বোঝা যায় না। প্রত্যেক বছর প্রত্যেক এন্ট্রান্স পরীক্ষাতে এখান থেকে এক বা একাধিক প্রশ্ন থাকেই থাকে। তো এই চ্যাপ্টারটি আলোচনা করার সময় আমি বি অ্যান্ড এ ব্লক চ্যাপ্টারেরও বেশ কিছু প্রবলেম আলোচনা করে দিয়ে চলে যাব। সেটা এই প্রসঙ্গে আলোচনা করা যুক্তিযুক্ত হবে বলে মনে করি। তো কোঅর্ডিনেশন কম্পাউন্ড শুরুর একেবারে প্রথমেই ডবল সল্ট আর কমপ্লেক্স সল্ট সম্পর্কে কিছু বলতে চাই। ইহা কাহাকে বলে এই টাইপ সংজ্ঞার প্রয়োজন নেই, আমি উদাহরণ দিয়ে কনসেপ্টটা ক্লিয়ার করতে চাই। ডাবল সল্ট and complex salt কি ব্যাপার? ধরা যাক অ্যালাম বা ফটকি, যার ফর্মুলা K2SO4 Al2SO4 24H2O। এটা যদি ভেঙে যায়, একে যদি আমি সলিউশনে নিই, অ্যাকোয়াস সলিউশনে এ আয়োনাইজ করে পটাশিয়াম আয়ন বানায়, অ্যালুমিনিয়াম আয়ন বানায়, সালফেট আয়ন বানায়। যাদের ক্ষেত্রে এরকম কনস্টিটিউয়েন্ট আয়নগুলোকে অ্যাকোয়াস সলিউশনে পাওয়া সম্ভব, তাদেরকে বলা হয় ডাবল সল্ট। তাহলে কমপ্লেক্স সল্ট কিরকম? ধরা যাক পটাশিয়াম ফেরোসায়ানাইড K4FeCN6, এ যদি ডিসোসিয়েট করে অ্যাকোয়াস সলিউশনে, তো এখান থেকে যেটা আসে সেটা হলো K+ আয়ন এবং FeCN6 4- আয়ন। লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু তুমি Fe2+ বা সায়ানাইড মাইনাস এই আয়নগুলোর কোনো উপস্থিতি পাবে না। এই কারণে পার্থক্যটাকে এভাবে বলা যেতে পারে যে যে সল্টগুলোর থেকে কনস্টিটিউয়েন্ট আয়নগুলোকে পাবো অ্যাকোয়াস সলিউশনে, তারা ডাবল সল্ট। যেখানে পাবো না তাদের অন্যভাবে আয়নটাকে পাবো, কনস্টিটিউয়েন্ট আয়ন যেভাবে ছিল সেভাবে পাবো না, তাদেরকে বলে কমপ্লেক্স সল্ট। চলো এরকম তাহলে আর একটা উদাহরণ দেওয়া যাক। যেমন ধরো মেটালার্জিতে কার্নালাইটের কথা পড়িয়েছিলাম, হয়তো মনে আছে, KCl MgCl2.6H2O। একে যদি অ্যাকোয়াস সলিউশনে নিয়ে ভাঙা হয়, তাহলে এখান থেকে K+, এটা ম্যাগনেসিয়ামের ওর নিশ্চয়ই মনে আছে, Mg2+ এবং ক্লোরাইড আয়ন পাওয়া যায়। তো এটা তাহলে একটা ডাবল সল্ট। আবার আমি যদি কিউপ্রো অ্যামোনিয়াম সালফেটের কথা ভাবি, CuNH3 4SO4, এ ভেঙে কি হয় CuNH3 2+ আর SO4 2-, কিন্তু কখনোই এখানে Cu2+ আয়নের কোনো অস্তিত্বই পাওয়া যায় না। সুতরাং এটা হলো কমপ্লেক্স সল্ট। এই ডবল সল্ট আর কমপ্লেক্স সল্টের ব্যাপারটাকে বুঝতে গেলে আমাকে যেটা প্রথমেই শিখতে হবে সেটা হলো ওয়ার্নারস থিওরি। ব্যাপারটা ঠিক কিরকম? ধরা যাক একটা Fe2+ আয়ন আছে, এই Fe2+টাকে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের চ্যাপ্টারে এইভাবেও লেখে। ওহো, এই কমপ্লেক্স সল্ট গুলোকেই আর একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ডস।
সেম জিনিস। তো যাই হোক, এই Fe2+ এর কনফিগারেশনটাকে আমরা একটু দেখব। এখন যেটা আমি তোমাকে সংক্ষেপে বলছি, এটা যখন আমরা ভ্যালেন্স বন্ড থিওরি পড়ব তখন আরো ডিটেল পড়ব। এখন যেটা আঁকতে চাই সেটা হলো Fe2+ এর 3d6 এই কনফিগারেশনটা থাকে। তো আমি যদি এটাকে আঁকি, দাঁড়ায়টা কি রকম, এইভাবে থাকে 4s আর 4p গুলোতে কিছু থাকে না, ফাঁকা থাকে। ঠিক আছে, আমি যদি ভাবি কিভাবে পটাশিয়াম ফেরোসায়ানাইড তৈরি হচ্ছে, তখন Fe2+ এর কাছে সায়ানাইডকে আসতে হবে। এই সায়ানাইডটা এলে তার প্রভাবে কিভাবে হয় আমি পরে ডিটেল আলোচনা করব। এইখানে একটা পেয়ারিং অফ ইলেকট্রনস ঘটে, কেন হয় কি হয় সেটা খুব মজার কাহিনী। D2sp3 এইভাবে হাইব্রিডাইজেশন হয়, যেটা অক্টাহেড্রাল জিওমেট্রি ইন্ডিকেট করে। দেখো এখানে এই 6টা ঘর ফাঁকা আছে, এখানে 6খানা সায়ানাইড তাদের লোন পেয়ার গুলোকে প্লেস করে কোঅর্ডিনেট বন্ড বানায়। এই গোটা চ্যাপ্টারেই এই কোঅর্ডিনেট বন্ডের ছড়াছড়ি, তাই চ্যাপ্টারটার নামই হয়ে গেছে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। এই হলো তোমার অক্টাহেড্রাল একটা কমপ্লেক্স। চার্জের দিক দিয়ে বিচার করলে এখানে 2 মাইনাস হবে, তার কারণ আয়রনটা +2, 6টা সায়ানাইড -4 মাইনাস হবে। তো এইখানে যদি আমি পটাশিয়াম ফেরোসায়ানাইড কমপ্লেক্স কিভাবে তৈরি হচ্ছে চিন্তা করি, তাহলে এই FeCN এর সাথে 6টা সায়ানাইড এসে জুড়েছে, এতদূর পর্যন্তই বুঝেছি। এই Fe2টাকে বলা হয় সেন্ট্রাল মেটাল আয়ন, আর এই সায়ানাইডটাকে বলা হয় লিগ্যান্ড। কিন্তু এইভাবে যে তৈরি হলো কমপ্লেক্সটা, উপরে 4টা মাইনাস আছে, এই চার্জটাকে তো আবার স্যাটিসফাই করতে হবে, সেই জন্য বাইরে 4টে পটাশিয়াম আয়নকে রাখা হয়েছে। তো এটাকে বলা হয় কাউন্টার আয়ন। আচ্ছা, এখানে কিছু বিষয় আরো বলা আছে। এই যে থার্ড ব্র্যাকেটের ভেতরে এটাকে রাখা আছে, এইখানে যে 6টা লেখা আছে, এইটি হলো এর কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার অফ Fe2+ কত? 6। এটার মানে হচ্ছে Fe2+ এর ভ্যালেন্সিকে স্যাটিসফাই করার জন্য কটা লিগ্যান্ড লেগেছে। তাহলে লিগ্যান্ড কি করে না, লিগ্যান্ড satisfies the coordination number of the central metal ion। তাহলে লিগ্যান্ড কাকে বলে? যে কোঅর্ডিনেশন নাম্বার অফ সেন্ট্রাল মেটাল অ্যাটমকে স্যাটিসফাই করে। আর কোঅর্ডিনেশন নাম্বার মানে কি? সেন্ট্রাল অ্যাটমের সাথে ডিরেক্টলি কটা লিগ্যান্ড বন্ড করে আছে, মনোরেন্টেড লিগ্যান্ড, পরে এগুলো বোঝাচ্ছি ধীরে ধীরে। তো যাই হোক, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার এখানে কটা হলো? 6টা। এই যে 6, সেটার আরেকটা নামও আছে, তাকে বলে নন আয়োনাইজেবল ভ্যালেন্সি or সেকেন্ডারি ভ্যালেন্সি, এটাও হচ্ছে 6। আর এই যে 4 ব্যাপারটা আছে না, এইটাকে বলে প্রাইমারি ভ্যালেন্সি বা
আয়োনাইজেবল ভ্যালেন্সি। এটা কিসের জন্য ইউজড হয়? চার্জ ব্যালেন্সের জন্য। কেন এটা এরকম বলা হচ্ছে? দেখো এই যদি ভাঙে তো এই জায়গাটা থেকে আয়োনাইজেশনটা হয় 4k প্লাস FeCN হোল 6 4 মাইনাস, কিন্তু এর ভেতরের পার্টটা আয়োনাইজ করছে না, তাই এটাকে নন আয়োনাইজেবল ভ্যালেন্সি বলা হয়। মানে ব্যাপারটা কিরকম, ধরো এফি হচ্ছে একজন মহারাজা, সেই মহারাজাটা প্রথমে কাপড় চোপড় পরলো, তারপরে একটা মুকুট পরলো, তারপরে মহারাজ হয়ে সভায় এলো। এই যে মহারাজটা সেগুলো সেন্ট্রাল মেটাল অ্যাটম, তার যে কাপড় চোপড়গুলো সেগুলো হচ্ছে তার নন আয়োনাইজেবল ভ্যালেন্সি, আর তারপরে তার যে মাথার মুকুট সেটা হলো প্রাইমারি ভ্যালেন্সি বা আয়োনাইজেবল ভ্যালেন্সি। এটাকে আরো উদাহরণ দিয়ে আমরা পরের ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করছি।